Hello friend, today your topic about class 7 Asia continent, subtopic or subchapter physiography of Asia, and today topic southern river of Asia. In previous class we discussed about Asia continent river pattern. We discussed about the previous class the river part of northern in Asia. আগের ক্লাসগুলোতে আমরা পড়েছিলাম এশিয়া মহাদেশের ভূপ্রকৃতির পথ নদ নদী নিয়ে। আমরা এশিয়া মহাদেশের নদ নদীগুলিকে তিনটি ভাগে ভাগ করেছিলাম। তার মধ্যে একটা পার্ট ছিল উত্তর বাহিনী নদী, যেটা আমাদের আগের পিরিয়ডে হয়ে গেছে। তারপরে পার্ট ছিল দক্ষিণ দিকে প্রবাহিত নদী, যেটা আজকে আমরা পড়বো। এর পরের ক্লাসে আমরা পড়বো পূর্ব দিকে প্রবাহিত নদী। তাহলে এসো আমরা বি, যেটা আজকে পড়ছি এশিয়া মহাদেশের দক্ষিণ বাহিনী নদী। দেখো এর মধ্যে आंसर দেয়া আছে এশিয়া মহাদেশের দক্ষিণ বাহিনী নদী, অর্থাৎ যে সমস্ত নদীগুলো উৎস থেকে দক্ষিণ মুখে প্রবাহিত হয় তাদের বলা হয় দক্ষিণ বাহিনী নদী। উত্তর বাহিনী নদীগুলোতে কি ছিল? ওই নদীগুলো উত্তর দিকে প্রবাহিত হতে যাচ্ছিল মধ্য এশিয়ার উচ্চ পার্বত্য ভূমি থেকে। আজকে আমরা যেটা পড়ব দক্ষিণ এশিয়ার নদীসমূহ বা এশিয়া মহাদেশের দক্ষিণ বাহিনী নদীগুলো। তাহলে জানা যাক এশিয়া মহাদেশের দক্ষিণ বাহিনী নদীগুলি কি কি। তাহলে যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে এশিয়া মহাদেশের দক্ষিণ বাহিনী নদ নদীগুলির নাম লেখো, তাহলে ফার্স্ট যেটা হবে আমি লিখে রেখে দিয়েছি 1 মেকং নদী, 2 নম্বর মেনাম নদী, 3 নম্বর ইরাবতী, 4 নম্বর টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী, 5 নম্বর গঙ্গা নদী, 6 নম্বর ব্রহ্মপুত্র, 7 নম্বর সিন্ধু নদী। এবার তোমরা এটাও সাজাতে পারো আমাদের ভারতের অবস্থান সাপেক্ষে, যেমন গঙ্গা নদী, ব্রহ্মপুত্র, সিন্ধু নদী এগুলো আমাদের ভারতীয় অবস্থান, ভারতের সাপেক্ষে বলতে পারি। আমি এখানে সাজিয়েছি এশিয়ার দক্ষিণ বাহিনী নদীগুলির দীর্ঘতম বিচার হিসেবে। দেখো ফার্স্ট নদীর নাম আছে, ফার্স্ট কলমে নদীর নাম, দ্বিতীয় নদ নদীগুলির দৈর্ঘ্য কত, 4 নম্বর নদ নদীগুলির উৎস, 5 নম্বর নদীর মোহনা ও 6 নম্বর নদ নদীর বৈশিষ্ট্য। তাহলে এখন ফ্রেন্ড আমরা যেটা নিয়ে আসবো সেটা হলো ফার্স্ট নদী। দেখো এখানে লেখা আছে এশিয়া মহাদেশের দক্ষিণ বাহিনী নদ নদীগুলির মধ্যে ফার্স্ট যেটা নাম সেটা হলো মেকং নদী। নদীটির নাম হলো মেকং নদী। দেখো মেকং নদী, এই মেকং নদী দৈর্ঘ্য কত? এই মেকং নদীর দৈর্ঘ্য হলো 4350 কিমি। মেকং নদীর দৈর্ঘ্য হলো 4350 কিমি। এটি কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? এটি উৎপত্তি লাভ করেছে মধ্যভাগের যে পর্বতবন্ধী ছিল সেই কুয়েনলুন পর্বতের অন্তর্গত কুয়েনলুন পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে। মধ্যভাগের কুয়েনলুন পর্বত থেকে উৎস এটা। মোহনা কোথায়? মোহনা হবে দক্ষিণ চীন সাগর। মোহনা হবে দক্ষিণ চীন সাগর। তাহলে পরীক্ষায় যদি কোশ্চেন আসে মেকং নদীর দৈর্ঘ্য কত? 4350 কিমি। কোথায়? কুইনলুন পর্বত থেকে নদীটা উৎস লাভ করেছে। নদীটির মোহনা কোথায়? নদীটির মোহনা হলো দক্ষিণ চীন সাগর। তাহলে মেকং নদী সম্পর্কে আমরা আরেকটু জেনে যাব। এই মেকং নদী হলো এশিয়ার তৃতীয় দীর্ঘতম নদী। এশিয়ার তৃতীয় দীর্ঘতম নদী, এটা এশিয়ার তৃতীয় দীর্ঘতম নদী। মনে রাখবে অনেক সময় পরীক্ষায় কোশ্চেন আসে যে এশিয়ার তৃতীয় দীর্ঘতম নদীটির নাম কি। এটা হলো তৃতীয় দীর্ঘতম। তৃতীয় দীর্ঘতম নদী কোথাকার? এশিয়া মহাদেশের তৃতীয় দীর্ঘতম নদীটির নাম হলো মেকং। আবার পরীক্ষায় অনেক সময় কোশ্চেন আসে এশিয়া মহাদেশের দীর্ঘতম দক্ষিণ বাহিনী নদীটির নাম কি? মেকং নদী। এটা হবে মেকং নদী, এশিয়া মহাদেশের দীর্ঘতম দক্ষিণ বাহিনী নদী। পরে আমরা কোশ্চেন লিখে দেবো যে এশিয়া মহাদেশের দীর্ঘতম দক্ষিণ বাহিনী নদীটির নাম কি? आंसर হবে মেকং নদী। এটাই আবার দীর্ঘতম লেখার জায়গা নেই, ঠিক আছে। 2 নম্বর নদী দেখো মেনাম নদী। মইকা দুনে একটা মেনাম নদী। এই মেনাম নদীর দৈর্ঘ্য খুবই কম, 365 কিমি।
নদীটির উৎস কোথায়? সান মালভূমি। নদ নদীগুলির মোহনা কোথায়? শ্যাম সাগর। তাহলে মেনাম নদী, দ্বিতীয় নদীটির নাম হচ্ছে মেনাম নদী। মেনাম নদী সান মালভূমি থেকে উৎপত্তি লাভ করেছে, যার দৈর্ঘ্য 365। আর নদ নদীটির মোহনা যেখানে গিয়ে মিশেছে সেটি হলো শ্যাম সাগর। তৃতীয় ইরাবতী নদী। তৃতীয় নদীটির নাম হলো ইরাবতী নদী। এই ইরাবতী নদীটির দৈর্ঘ্য কত? 2090 কিমি। 2090 কিমি। নদ নদীটির উৎস কোথায়? ইরাবতী নদীর উৎস কোথায়? ইউনান মালভূমি। নদীটির মোহনা কোথায়? মার্তাবান উপসাগর। নদীটির মোহনা হলো মার্তাবান উপসাগর। তাহলে তিনটি নদী হয়ে গেল। এবার 4 নম্বর একটা মোস্ট ইম্পর্টেন্ট নদী যাব, সেটা হলো টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী। টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী। এই টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীটা আছে বর্তমানে ইরাকের, যেখানে মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছিল। এই টাইগ্রিস ও ইউফ্রেটিস এই দুটি নদীর মিলিত প্রবাহ টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী নামে পরিচিত। যার টাইগ্রিস নদীটির দৈর্ঘ্য হলো 1850 কিমি। টাইগ্রিস নদীটির দৈর্ঘ্য হলো 1850 কিমি এবং ইউফ্রেটিস নদীটির দৈর্ঘ্য হলো 2800 কিমি। উৎস: উভয় নদী আর্মেনীয় মালভূমির কুর্দিস্তান পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে। এশিয়া মহাদেশের মধ্যভাগের উচ্চ যে পার্বত্য বা মালভূমি ছিল, উচ্চ পার্বত্যভূমি আর্মেনীয় মালভূমির কুর্দিস্তান পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে। এই নদীটি অবশেষে কোথায় গিয়ে পতিত হয়েছে? পতিত হয়েছে পারস্য উপসাগরে গিয়ে। পতিত হয়েছে পারস্য উপসাগরে গিয়ে। এই প্রসঙ্গে আমাদের মনে রাখা দরকার, এই টাইগ্রিস ও ইউফ্রেটিস, অনেক সময় কোশ্চেন আসে যে সাত এল আরব কি? এই টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মিলিত প্রবাহ একসাথে যে যুগ্মভাবে প্রবাহিত হচ্ছে তার নাম হলো সাত এল আরব। এখানে নদীর বৈশিষ্ট্য আমি লিখিয়ে দিয়েছি সাত এল আরব। তাহলে অনেক সময় কোশ্চেন আসে সাত এল আরব কি? আনসার হবে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মিলিত প্রবাহের নাম হলো সাত এল আরব। তারপরে আমরা ভারতের নদ নদীগুলিতে আসবো। কি আছে নদীর নাম? গঙ্গা নদী। আমরা জানি গঙ্গা নদী সম্পর্কে জানি অনেকে। গঙ্গা নদী হলো আমাদের ভারতের প্রধান নদী। এবার গঙ্গা নদী হলো আমাদের ভারতের প্রধান নদী। ইম্পর্টেন্ট বিষয় যে গঙ্গা নদীর দৈর্ঘ্য কত? গঙ্গা নদীর দৈর্ঘ্য হলো 2510 কিমি। এর পুরোপুরি প্রবাহটা প্রায় ভারতের উপর দিয়ে গেছে। 2510 কিমি। উৎস কোথায়? উৎস হলো উত্তরের পার্বত্য অঞ্চলের, ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলের গঙ্গোত্রী নামক হিমবাহ আছে। গঙ্গোত্রী হিমবাহের, এই গঙ্গোত্রী হিমবাহের গোমুখ নামক বরফের গুহা। বরফের গুহা। তাহলে গঙ্গার উৎস কোথায়? গঙ্গোত্রী হিমবাহের গোমুখ নামক বরফের গুহা। দিয়ে অবশেষে দক্ষিণমুখী হয়ে কোথায় পতিত হয়েছে? বঙ্গোপসাগরে পড়েছে, যেটা আমরা জানো আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে হুগলি নাম ধারণ করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। 6 নম্বর আমরা আসবো ব্রহ্মপুত্র নদী। ব্রহ্মপুত্র নদী। এই ব্রহ্মপুত্র নদীটির দৈর্ঘ্য হলো 2580 কিমি। ব্রহ্মপুত্র নদীর দৈর্ঘ্য কত? 2580 কিমি। এই ব্রহ্মপুত্র নদীর উৎস কোথায়? ব্রহ্মপুত্র নদীর উৎস খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা একটা অনেক সময় আসে। ব্রহ্মপুত্র নদীর উৎস হলো তিব্বতের মানস সরোবরের নিকট চেমায়ুং দং হিমবাহ। তাহলে অনেক সময় কোশ্চেন দিয়ে আসে যে তিব্বতের ব্রহ্মপুত্র নদীর উৎস কোথায়? তিব্বতের মানস সরোবরের নিকট চেমায়ুং দং হিমবাহ। কোথায় পতিত হয়েছে? অবশেষে নদীটি বঙ্গোপসাগরে পতিত হয়েছে। তারপরে 7 নম্বর নদী হলো সিন্ধু নদী। সিন্ধু নদী দৈর্ঘ্য কত? সিন্ধু নদীর দৈর্ঘ্য হলো 2880 কিমি। সিন্ধু নদীর দৈর্ঘ্য হলো 2880 কিমি।
এই নদীটির উৎস কোথায়? এই নদীটির উৎস হলো সেই একই নাম হবে তিব্বতের মানস সরোবরের কাছে অবস্থিত। এটা একটু পাল্টে গিয়ে হবে সিংকাবাকহর। ফ্রেন্ড, তোমরা মনে রাখবে অনেক সময় কোশ্চেন আসে যে কোন কোন নদী মানস সরোবরের নিকট থেকে, মানস সরোবরের হ্রদ থেকে বা মানস সরোবরের কাছ থেকে উৎপত্তি লাভ করেছে। দুটো আনসার হবে, একটা হবে ব্রহ্মপুত্র চেমা মানস সরোবরের চেমায়দু হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে, আর একটা হবে সিন্ধু নদী সিংকাবাক হ্রদ থেকে উৎপত্তি লাভ করেছে। এর মধ্যে ব্রহ্মপুত্র কোথায় গিয়ে পতিত হয়েছে? ব্রহ্মপুত্র নদী পতিত হয়েছে বঙ্গোপসাগরে, আর সিন্ধু নদী পতিত হয়েছে পাকিস্তানের উপর দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে। যাই হোক, তিব্বতের মানস সরোবরের নিকট সিংকাবাক হ্রদ থেকে সিন্ধু নদী উৎপত্তি লাভ করেছে। কোথায় পতিত হয়েছে? আরব সাগরে পতিত হয়েছে। তাহলে এই গেল আমাদের এশিয়া মহাদেশের দক্ষিণ বাহিনী নদ নদীগুলির সম্পর্কে বিবরণ। এবার কোনো একটা যদি পরীক্ষায় আসে যে এশিয়া মহাদেশের গঙ্গা নদী সম্পর্কেই দেখো, গঙ্গা নদী সম্পর্কেই লিখো, তাহলে তোমায় কি লিখতে হবে? যে গঙ্গা নদী এর দৈর্ঘ্য 2510 কিমি। এই নদ নদীটির উৎস হলো উত্তরের পার্বত্য অঞ্চল গঙ্গোত্রী হিমবাহের নিকট গোমুখ নামক বরফের গুহা থেকে, যে অবশেষে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। সুতরাং এইভাবে লিখতে হবে। এবার আমরা জানবো নদ নদীগুলির বৈশিষ্ট্য কি। নদ নদীগুলির বৈশিষ্ট্য কি সামগ্রিকভাবে, যে এশিয়া মহাদেশের নদ নদীগুলির বৈশিষ্ট্য কি। তাহলে আমরা এখান থেকে জেনে নেবো এশিয়া মহাদেশের দক্ষিণ বাহিনীর নদ নদীগুলির বৈশিষ্ট্য কি। দেখো, বেশ আমরা বুঝতে পারছি যে বেশিরভাগ নদী যেমন গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু, এই নদীগুলি কোথায় অবস্থিত? এই নদীগুলি আমাদের ভারতে অবস্থিত। তাহলে আমাদের ভারতে কি ধরনের জলবায়ু দেখা যাবে, যেটা আমরা পরের টার্মে যাবো, কি ধরনের জলবায়ু দেখা যাবে? মৌসুমী জলবায়ু। তাহলে এই নদীগুলি সামগ্রিকভাবে শুধুমাত্র তো ভারতে আর মৌসুমী জলবায়ু দেখা যায় না, আরো অন্যান্য জায়গায় মৌসুমী জলবায়ু দেখা যায়। যেমন কোথায় দেখা যায় মৌসুমী জলবায়ু? বাংলাদেশে দেখা যায়, যেমন ব্রহ্মপুত্রটা বাংলাদেশের উপর দিয়ে শেষে প্রবাহিত হয়েছে, বা গঙ্গার অন্য পাট পদ্মা মেঘনা নামক ধারণ করে বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। সুতরাং এই যে ভারত, বাংলাদেশ এবং পাকিস্তান যেটা আছে, সিন্ধু নদীটা শেষে আরব সাগরে পতিত হয়েছে পাকিস্তানের উপর দিয়ে গিয়ে, তাহলে এই পাকিস্তান কোন জলবায়ুর মধ্যে অন্তর্গত? মৌসুমী জলবায়ুর মধ্যে অন্তর্গত। এছাড়া চীনের বেশ কিছু অংশ মৌসুমী জলবায়ুর মধ্যে অন্তর্গত, ইরাক ইরানের বেশ কিছু জলবায়ু মৌসুমী জলবায়ুর অন্তর্গত। সুতরাং আমরা সামগ্রিকভাবে বলতে পারি, যদি আসে দক্ষিণ বাহিনী নদ নদীগুলির বৈশিষ্ট্য লেখো, তাহলে আমরা লিখবো এক, দক্ষিণ বাহিনীর নদ নদীগুলি মৌসুমী জলবায়ুর উপর দিয়ে প্রবাহিত হয়েছে। দেখো আমরা লিখে দিচ্ছি মৌসুমী দক্ষিণ বাহিনী নদ নদীগুলি, এশিয়ার দক্ষিণ বাহিনী নদ নদীগুলি বেশিরভাগই মৌসুমী জলবায়ু অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। তো চলে গেল। তাহলে দু নম্বর বৈশিষ্ট্য কি হবে? দু নম্বর বৈশিষ্ট্য হবে দেখো নদ নদীগুলির উৎস। এই উৎস থেকে আমরা বেশ বুঝতে পারছি, নদ নদীগুলির উৎস থেকে আমরা বেশ বুঝতে পারছি, দেখো বেশিরভাগ উৎসগুলো দেখো পর্বত, মালভূমি, কোনোটা কিন্তু সমভূমি নেই। সুতরাং বলতে পারি আমরা দক্ষিণ এশিয়ার বেশিরভাগ নদ নদীগুলি উচ্চ পার্বত্য বা হিমবাহ উপত্যকা থেকে সৃষ্ট হয়েছে। আমি যে এখানে লিখিয়ে দিয়েছি, দেখো এখানে লিখিয়ে দিয়েছি 2 নম্বরে, পার্বত্য বা হিমবাহ উপত্যকা থেকে দক্ষিণ বাহিনী নদ নদীগুলি বেশিরভাগ সৃষ্ট হয়েছে। 3 নম্বর, যেহেতু এখানে যেমন একটা দিকে আছে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ নামক বরফের গুহা উৎস, আবার ব্রহ্মপুত্র তিব্বতের মানস সরোবরের নিকট চেমায়দু হিমবাহ, সুতরাং প্রত্যেকটা নদী উচ্চ পার্বত্য অঞ্চলের হিমবাহ বা বরফের গুহা থেকে উৎপত্তি লাভ করায় নদীগুলোতে বরফ জলাপুষ্ট, অর্থাৎ সারা বছরই জল থাকবে। তাহলে কি বলতে পারি? যে উচ্চ পার্বত্য অঞ্চল বা বরফের কোনো গুহা থেকে সৃষ্টি হওয়ায় নদীগুলো বরফ গলা জল পায়, আবার বর্ষার সময় বৃষ্টির জলও পায়, তাই নদ নদীগুলিতে সারা বছরই জল থাকে। তাহলে 3 নম্বর বৈশিষ্ট্য কি? যে নদীগুলি বরফ গলা বৃষ্টির জলে যোগান, অর্থাৎ নদ নদীগুলিতে বরফ ও বৃষ্টির জলে পুষ্ট। 3 নম্বর বৈশিষ্ট্য হয়ে গেল। এবার 4 নম্বর, যেহেতু উচ্চ পার্বত্য অঞ্চলে নদ নদীগুলির ঢালটা খুব বেশি এবং কম চওড়া, কিন্তু নিম্ন প্রবাহের সমভূমির ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় যে বরফ গলা জলে পুষ্ট হয়, এমতো অবস্থায় যদি বর্ষার সময় যদি প্রচুর বৃষ্টি হয়, এই বর্ষণের সময় কি হয়? নিম্ন উপত্যকায় বন্যা দেখা যায়। তাহলে আরেকটা বৈশিষ্ট্য কি 4 নম্বর, যে এই নদ নদীগুলিতে দক্ষিণ বাহিনীর নদ নদীগুলির নিম্ন প্রবাহে বন্যা দেখা যায়। কেন দেখা যায়? যে কোশ্চেন আছে দক্ষিণ বাহিনীর নদ নদীগুলিতে নিম্ন প্রবাহে বন্যা দেখা দেয় কেন?
তাহলে আনসারটা হবে যে দক্ষিণ বাহিনী এশিয়ার দক্ষিণ বাহিনী নদ নদীগুলি উচ্চ পার্বত্য বা হিমবাহ থেকে উৎপত্তি লাভ করায় বরফ গলা জলে পুষ্ট। তার সাথে যদি বৃষ্টির জল যদি পায়, বৃষ্টির জল আর বরফ গলা জলে পুষ্ট নদীগুলোর নিম্ন প্রবাহ ঢাল আর থাকে না বলে সেখানে দুকুল প্লাবিত হয়ে বন্যার সৃষ্টি হয়। 5 নম্বর, তাহলে নিম্ন প্রবাহের বন্যা দেখা 5 নম্বর, নদ নদীগুলি অববাহিকা অঞ্চল, অর্থাৎ এই যে এশিয়া মহাদেশের নদ নদীগুলি আছে, নদ নদীগুলি অববাহিকা অঞ্চল ঘন বসতি পূর্ণ হয়। কেন হয়? কৃষিকাজের পক্ষে উপযুক্ত হয়, বিভিন্ন পরিবহনের পক্ষে উপযুক্ত হয়, ঘন বসতিপূর্ণ হয়। তারপরে দিয়েছি 6 নম্বর দিয়েছি যে নদ নদীগুলিতে নৌ পরিবহন ও সেচ কাজের সুবিধা আছে। এই 5 নম্বর পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যে এশিয়া মহাদেশের দক্ষিণ বাহিনীর নদ নদীগুলিতে পরিবহন ও সেচের উপযুক্ত, তাই নদ নদীগুলিতে কৃষিকাজ ভালো হয়। তাহলে যদি অনেক সময় কোশ্চেন আছে যে এশিয়া মহাদেশে ঘন বসতিপূর্ণ কেন, এশিয়া মহাদেশের দক্ষিণ বাহিনী নদী উপত্যকা বা অববাহিকাগুলো ঘন বসতিপূর্ণ কেন, তাহলে উত্তরটা কি হবে যে এশিয়া মহাদেশের দক্ষিণ বাহিনী নদ নদীগুলিতে সারা বছর জল থাকে এবং উপত্যকা বা অববাহিকা অঞ্চল খুব চওড়া এবং কি হয় যে বর্ষার সময় দুকুল প্লাবিত হয়ে কি হয় একটা পলি মৃত্তিকার সৃষ্টি করে। 3 নম্বর কি পরিবহন ও সেচের উপযুক্ত হয়, সারা বছর কৃষিকাজ হয় এবং পরিবহনের সুবিধা হয়। তাই এই সুবিধা থাকার জন্য এশিয়া মহাদেশের দক্ষিণ বাহিনীর নদ নদীগুলির অববাহিকা অঞ্চল ঘন বসতিপূর্ণ। তারপরে একটা কোশ্চেন আছে 7 নম্বর যে সাতের আরব, যেটা আমি আগে বলে দিয়েছি যে এইখানে আছে দেখো টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী মিলিত প্রবাহ বা যুগ্ম প্রবাহ সাত এল আরব নামে পরিচিত। তাহলে ফ্রেন্ড আমরা মোটামুটি অনেক কিছু শিখে গেলাম আজকে, নদ নদীগুলির বৈশিষ্ট্য শিখে গেলাম, বা এই নদীগুলো বন্যা প্রবণ কেন, এই নিম্ন প্রবাহ বন্যা প্রবণ কেন। তারপর আমরা শিখলাম এশিয়া মহাদেশের দক্ষিণ বাহিনীর নদ নদীগুলির উপত্যকা বা অববাহিকা অঞ্চল ঘন বসতিপূর্ণ কেন, আর সাথে আরব কি। এবার আমরা আসবো ফ্রেন্ড প্রশ্ন ও উত্তর পর্ব নিয়ে আলোচনা করব। প্রশ্ন ও উত্তর পর্ব। ফার্স্ট কোশ্চেন, এশিয়া মহাদেশের তৃতীয় দীর্ঘতম নদীটির নাম কি? এশিয়া মহাদেশের তৃতীয় দীর্ঘতম নদীটির নাম কি? এশিয়া মহাদেশের তৃতীয় দীর্ঘতম নদীটির নাম কি? উত্তর কি হবে? আমরা লিখে নিয়েছি এশিয়া মহাদেশের তৃতীয় দীর্ঘতম নদীর নাম মেকং নদী। মেকং নদী 2 নম্বর পয়েন্ট। এশিয়া মহাদেশের দীর্ঘতম দক্ষিণ বাহিনী নদীটির নাম কি? এর দৈর্ঘ্য কত? এর দৈর্ঘ্য কত? 2 নম্বর কোশ্চেন আসতে পারে। কি হবে? উত্তর হবে মেকং নদী, দৈর্ঘ্য 4350 কিমি। 4350 কিমি। দেখো ফার্স্ট কোশ্চেন দিচ্ছি এশিয়া মহাদেশের তৃতীয় দীর্ঘতম নদীটির নাম কি? মেকং নদী। এশিয়া মহাদেশের তারপরের কোশ্চেন 2 নম্বর, এশিয়া মহাদেশের
দীর্ঘতম দক্ষিণ বাহিনী নদীটির নাম কি? মেকং নদী। এর দৈর্ঘ্য কত? উত্তর হবে 4350 কিমি। 3 নম্বর কোশ্চেন। এশিয়া মহাদেশের 4টি দক্ষিণ বাহিনী নদীর নাম লেখো। কোশ্চেনটা 2 নম্বরে আসতে পারে যে এশিয়া মহাদেশের 4টি দক্ষিণ বাহিনী নদীর নাম লেখো। এশিয়া মহাদেশের 4টি দক্ষিণ বাহিনী নদীর নাম হলো সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র, মেকং নদী, ইরাবতী নদী, মিনান নদী, টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী। তারপরে কোশ্চেন, এশিয়া মহাদেশের কোন কোন নদী তিব্বতের মানস সরোবর এর কাছ থেকে সৃষ্ট হয়েছে। পরের প্রশ্ন দিচ্ছি, দেখো এশিয়া মহাদেশের কোন কোন নদী তিব্বতের মানস সরোবরের কাছ থেকে বা নিকট থেকে সৃষ্ট হয়েছে? তাহলে এটা কি হবে? ব্রহ্মপুত্র ও সিন্ধু নদী। আনসারটা কি হবে? ব্রহ্মপুত্র ও সিন্ধু নদী। তার 5 নম্বর কোশ্চেন, এশিয়া মহাদেশের দক্ষিণ বাহিনী নদীগুলি নিম্ন প্রবাহে প্রায় বন্যা হয় কেন? 3 নম্বর কোশ্চেন, এশিয়া মহাদেশের দক্ষিণ বাহিনী নদ নদীগুলি নিম্ন প্রবাহে প্রায় বন্যা হয় কেন? আনসারটা আগে বলে দিলাম, তোমরা একটু জেনে নেবে আনসারটা। এশিয়া মহাদেশের দক্ষিণ বাহিনী নদীর নিম্ন প্রবাহে কেন বন্যা হয়? আবার সংক্ষেপে বলছি, এশিয়া মহাদেশের বেশিরভাগ নদ নদীগুলি উচ্চ পার্বত্য অঞ্চল বা হিমবাহ থেকে সৃষ্টি হয়, তাই বরফ গলা ও বৃষ্টির জলে পুষ্ট হয় এবং বর্ষার সময় প্রচুর বৃষ্টি হয় বলে কি হয়? এশিয়া মহাদেশের মোহনা বা নিম্ন প্রবাহে নদীর জল দুর্বল প্লাবিত হয়। কেন? ঢালটা খুব কম বলে আর নুড়ি বালি পুকুরে ভর্তি থাকে বলে এশিয়া মহাদেশের দক্ষিণ বাহিনী নদীগুলি নিম্ন প্রবাহে বন্যা হয়। আমি এর আগে বলে দিলাম, ঠিক একটু আগে একটু দেখে নেব, আরো ভালোভাবে বলা আছে। 4 নম্বর কোশ্চেন, 6 নম্বর কোশ্চেন, সাত এল আরব কি? সাত এল আরব কি? উত্তর কি হবে? সাত এল আরব উত্তর কি হবে? সাত এল আরব হবে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মিলিত প্রবাহের নাম সাত এল আরব। তারপরে 7 নম্বর কোশ্চেন, এশিয়া মহাদেশের কোন দক্ষিণ বাহিনী নদী মানস সরোবরের থেকে উৎপত্তি হয়ে বঙ্গোপসাগরে পড়েছে? বঙ্গোপসাগরে পতিত হয়েছে। একটা প্রশ্ন যে এশিয়া মহাদেশের
কোন নদী, এশিয়া মহাদেশের কোন নদী তিব্বতের মানস সরোবরের কাছ থেকে উৎপত্তি হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে? আনসারটা হবে কি হবে? আনসারটা হবে ব্রহ্মপুত্র। এটা আগে লিখে দিয়েছি, ব্রহ্মপুত্র। তারপরে 8 নম্বর কোশ্চেন, 8 নম্বর কোশ্চেন, গঙ্গা নদীর উৎস ও মোহনা লেখো। মোহনা লেখো, 2 নম্বর কোশ্চেন। 2 নম্বরে আসবে গঙ্গা নদীর উৎস মোহনা লেখো। আর 9 নম্বর কোশ্চেন, এশিয়া মহাদেশের দক্ষিণ বাহিনী নদীগুলি গঙ্গা, ব্রহ্মপুত্র ইত্যাদি। এশিয়া মহাদেশের দক্ষিণ বাহিনী নদ নদীগুলি অববাহিকা অঞ্চল, অববাহিকা অঞ্চল ঘনবসতিপূর্ণ কেন? জনবসতিপূর্ণ কেন? জনবসতিপূর্ণ কেন? এটা 2 আসতে পারে, 3 আসতে পারে। দেখো 9 নম্বর কোশ্চেন, এশিয়া মহাদেশের দক্ষিণ বাহিনী নদ নদীগুলি প্যাকেটে উদাহরণ দিয়েছে, যেমন গঙ্গা, ব্রহ্মপুত্র ইত্যাদি অববাহিকা অঞ্চল ঘন জনবসতিপূর্ণ কেন? বলে দিলাম ঘনবসতিপূর্ণ কেন, কারণ নদ নদীগুলি কি হয়, নদ নদীগুলি সারা বছর জল থাকে, এরপরে কৃষিকাজে একটা উপযুক্ত হয়, নৌ পরিবহন উপযুক্ত হয়, সেচ কাজে উপযুক্ত হয়। এই সময়গুলি সুবিধা থাকার জন্য নদ নদীগুলি ঘনবসতিপূর্ণ হয়। তারপরে এশিয়া মহাদেশের কোন নদী আরব সাগরে পতিত হয়েছে? কোন নদী? 10 নম্বর, এশিয়া মহাদেশের কোন নদী আরব সাগরে পতিত হয়েছে? এশিয়ার লাস্ট কোশ্চেন, এশিয়া মহাদেশের কোন নদী আরব সাগরে পতিত হয়েছে? এটা কি হবে? এটা হবে সিন্ধু নদী। সিন্ধু নদী আরব সাগরে পতিত হয়েছে। তাহলে এই গেল আমাদের মোটামুটি 10টা কোশ্চেন, অনেক কটা কোশ্চেন দিয়ে দিলাম। দেখবে এই কোশ্চেনটা দিয়েছি কি আমার মনে পড়ছে না, যে এশিয়া মহাদেশের নদ নদীগুলির বৈশিষ্ট্য লেখো। এশিয়ার নদ নদীগুলি এখানে তবু দিয়ে দিচ্ছি, যখন হয়েছে কি জানি না, মনে আগে দিয়েছি। এশিয়া মহাদেশের দক্ষিণ দিকে প্রবাহিত, এশিয়া মহাদেশের দক্ষিণ দিকে প্রবাহিত নদ নদীগুলির বৈশিষ্ট্য লেখো। এশিয়া মহাদেশের দক্ষিণ দিকে প্রবাহিত নদ নদীগুলির বৈশিষ্ট্য লেখো। এর আগে একটু আগে আমরা বলে দিয়েছিলাম যে এশিয়া মহাদেশের দক্ষিণ দিকে প্রবাহিত নদ নদীগুলির বৈশিষ্ট্য কি কি বলে দিয়েছিলাম, যে নদ নদীগুলি বেশিরভাগ ক্ষেত্রে মৌসুমী জলবায়ুর উপর দিয়ে প্রবাহিত হয়ে গেছে, এবং নদ নদীগুলি উচ্চ পার্বত্য অঞ্চলে প্রবাহিত হওয়ায় সারা বছর কিন্তু জল থাকে, নদীগুলি বরফ গলা এবং বৃষ্টির জলে পুষ্ট, নদীগুলির নিম্ন প্রবাহে বন্যা দেখা যায়, আর নদীগুলোর সেচ কাজ ও পরিবহনের ক্ষেত্রে উপযুক্ত হওয়ায় নদীগুলো ঘনবসতিপূর্ণ, কৃষিকাজে উপযুক্ত। এইগুলো লিখে নেবে। সো ফ্রেন্ড, আজকে আর নয়, পরে আবার পরের পিরিয়ডে দেখা হবে।